নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, একদম দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন যশবন্ত বর্মা। আপনারা জানেন যে তার বাড়িতে আচমকাই আগুন লেগে যায় এবং আগুন লেগে যাওয়ার পরবর্তীতে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু সারা দেশকে চমকে দিয়েছিল এবং আমরা দেখেছিলাম 14ই মার্চ 2025 একদম কোটি কোটি টাকার 500 টাকার নোটের বান্ডিল কিন্তু উদ্ধার হচ্ছে যশবন্ত বর্মার বাড়ি থেকে, যেটা কিন্তু পুড়ে গিয়েছিল এবং সেখানকার যারা দমকল বিভাগ গিয়েছিলেন তার বাড়িতে একদম আগুন নেভাতে, তাদেরই কেউ এই ভিডিওটা করেছিলেন। সেটা কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সারা দেশ নড়ে চড়ে বসে যে একজন স্ট্যান্ডিং হাইকোর্টের জাজ তার বাড়িতে এত কোটি টাকার ক্যাশ কিভাবে এলো এবং নিশ্চয়ই কোনো না কোনোভাবে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই জন্যই এত টাকার ক্যাশ তার বাড়িতে রয়েছে। সুতরাং এই নিয়ে যখন চাঞ্চল্য পড়ে যায়, আমরা দেখি যে কেসটা সম্পূর্ণ সিজিআই সঞ্জীব খান্নার কাছে সুপ্রিম কোর্টে ওঠে এবং সিজিআই সঞ্জীব খান্না 3 সদস্যের একটি বেঞ্চ গঠন করে দেন এবং দিল্লি হাইকোর্ট থেকে এই যশবন্ত বর্মাকে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টে এবং তিনি এলাহাবাদ হাইকোর্টে কিন্তু সরাসরি একদম বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং সেখানে তিনি বর্তমানে একদম উপস্থিত রয়েছেন, তিনি তার কাজ করছেন। কিন্তু আমরা দেখেছিলাম যে 25শে মার্চ 2025 থেকে 3 সদস্যের যে বেঞ্চ গঠন করে দিয়েছিলেন সিজিআই সঞ্জীব খান্না, তারা কিন্তু তদন্ত শুরু করেছিল এবং অন্তর্বর্তী তদন্ত তারা চালিয়েছিল গত 4 মে 2025, অর্থাৎ প্রায় 1 মাস এবং তার বেশি সময় ধরে কিন্তু এই যে যশবন্ত বর্মা, তাকে নিয়ে যে একটা চর্চা, সেইটা নিয়ে কিন্তু একটা তদন্ত তারা চালিয়েছিল এবং সেই তদন্তের রিপোর্ট কিন্তু সিজিআই সঞ্জীব খান্নার কাছে এই 3 সদস্যের যে বেঞ্চ তারা কিন্তু জমা দেয় 5ই মে এবং সেই বেঞ্চের কাছে একদম যখন একদম এই রিপোর্ট জমা পড়ে, তাকে নিয়ে যশবন্ত বর্মাকে নিয়ে রিপোর্ট জমা পড়ে, তখন সিজিআই সঞ্জীব খান্না যশবন্ত বর্মার কাছেও কিন্তু জানতে চায় যে এই সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনার কি বলার আছে এবং সেই সূত্রে কিন্তু আমরা জানতে পারি যশবন্ত বর্মা তিনিও তার বক্তব্য সিজিআই সঞ্জীব খান্নার সামনে রেখেছেন। এবং আপনাদেরকে জানাই যে এই 3 সদস্যের মধ্যে কিন্তু একজন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টের চিফ জাস্টিস সিল নাগু ছিলেন এবং তার সঙ্গে হিমাচল হাইকোর্টের চিফ জাস্টিস JS সিন্দেওয়ালিয়া ছিলেন এবং তার সঙ্গে কর্ণাটক হাইকোর্টের চিফ জাস্টিস আনু শিবরানা ছিলেন। সুতরাং এই 3 জনের যে একদম 3 সদস্যের যে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল, সেই তদন্ত কমিটি নিয়ে কিন্তু একদম সরাসরি আমরা দেখতে পাই কিন্তু যে রিপোর্ট সূত্র মারফত বেরিয়ে এসেছে, তাতে কিন্তু সরাসরি যশবন্ত বর্মাকে ইনডাইট করা হয়েছে, অর্থাৎ একদম সরাসরি যশবন্ত বর্মাকে কিন্তু দোষী সাব্যস্ত করেছে তারা এবং তাদের অন্তর্বর্তী তদন্তের মাধ্যমে সেটাই কিন্তু সামনে উঠে এসছে এবং তাকে 2টো চান্স দেওয়া হয়েছে, অর্থাৎ 2টো রাস্তা তার সামনে খুলে দেওয়া হয়েছে যশবন্ত বর্মাকে। হয় বলা হয়েছে তিনি রিজাইন করুন নিজের থেকে, না হয় তার সম্বন্ধে কিন্তু সামগ্রিক রিপোর্ট আমরা পাঠাতে হবে একদম রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতিকে কিন্তু অনুরোধ করা হবে যাতে এই যশবন্ত বর্মাকে ইমপিচ করা হয়, অর্থাৎ দেশের বিচারপতি, কোনো হাইকোর্টের বিচারপতি কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতি, সুতরাং তার জায়গা কিন্তু অনেক ওপরে এবং তাকে যদি রাষ্ট্রপতি ইমপিচ করে তাহলে কিন্তু সেটা একটা নজির হয়ে থাকবে ভারতবর্ষের ইতিহাসে। এখনো পর্যন্ত কোনো বিচারপতিকে ইমপিচমেন্টের সম্মুখীন হতে হয়নি। সুতরাং এই যশবন্ত বর্মা তার সম্বন্ধে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে কিন্তু সূত্র মারফত খবর সেটা কিন্তু ইনডাইরেক্ট করা হয়েছে, অর্থাৎ তাকে দোষী সাব্যস্ত করেছে কিন্তু এই 3 সদস্যের যে বেঞ্চ গঠিত হয়েছিল সিজিআই সঞ্জীব খান্নার নির্দেশ অনুসারে। এবং তার পরবর্তীতে আমরা যা জানতে পারছি, এই সিজিআই সঞ্জীব খান্না এই যশবন্ত বর্মার থেকে তার যে নিজের বক্তব্য সেটা পাওয়ার পর সেই চিঠিটা কিন্তু ফরওয়ার্ড করেছেন একদম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে এবং তার সঙ্গেই এই মুহূর্তে সম্পূর্ণ যে ডিটেলসটা রিপোর্ট সহ একদম একটা চিঠি কিন্তু লিখে পাঠিয়েছেন সিজিআই সঞ্জীব খান্না রাষ্ট্রপতিকেও। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সামগ্রিক বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে যশবন্ত বর্মা তার বক্তব্য তিনি জানিয়েছেন, তার সাফাই তিনি জানিয়েছেন, কিন্তু তাতেও কি কোনোভাবে কোনো বাঁচার পদ্ধতি তিনি বেছে নিতে পারবেন নাকি একদম সরাসরি তাকে রিজাইন করতে হবে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যেদিকে কেসটা এগোচ্ছে তাতে তিনি কিন্তু রিজাইনের কথা ভাবছেন না বলেই খবর সূত্রের এবং সেই সূত্র ধরেই যদি ইমপিচমেন্টের দিকে যেতে হয় তাহলে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এখনো পর্যন্ত প্রথম কোনো বিচারপতিকে ইমপিচ করবে একদম সরাসরি একদম পার্লামেন্ট এবং তার সঙ্গে রাষ্ট্রপতি তাতে সাইন করবে। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে অন্তর্বর্তীকালীন তদন্তে কিন্তু সূত্র মারফত যে রিপোর্ট উঠে এসেছে এই 3 সদস্যের বেঞ্চের পক্ষ থেকে, তাতে কিন্তু একদম দোষী সাব্যস্ত করা হয়েছে যশবন্ত বর্মাকে, যিনি দিল্লি হাইকোর্টের
চিফ জাস্টিস ছিলেন তাকে এখন এলাহাবাদ হাইকোর্টে তাকে আপাততভাবে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা সামনে আসার পর। আমরা অবশ্যই নজর রাখবো যে এই ইয়াশোভান্ত ভার্মার বিরুদ্ধে কতটা কঠোর হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ইমপিচমেন্টকে কোনোভাবে এই মুহূর্তে দেখতে পাওয়া যাবে, এবং তাহলে কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারির উপর মানুষের যে আস্থাটা সেটা কিন্তু অবশ্যই বজায় থাকবে যে ভারতের সংবিধান কাউকে ছেড়ে দেয় না, সেটা বিচারপতি হন না কেন। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।